হচ্ছে ছোটবেলা থেকে ডগ লাভার। আমার নানা ভাইয়ের সবসময় একটা করে কুকুর থাকতো। আমি সবসময় মুভ করতাম, আমার আব্বুর বদলির চাকরি ছিল, তো ফ্রেন্ড ওভাবে ধরে রাখা হয়নি। যেটা ধরে রাখা হয়েছে সেটা হচ্ছে কুকুরগুলোর বন্ধুত্ব, এবং তারা কখনো আমাকে ভুলে যায়নি। আমি 5 বছর 6 বছর পর একটা জায়গায় ব্যাক করেছি এবং দেখা গেছে ওই কুকুর আমাকে চিনে। তো সেখান থেকে হচ্ছে আমার কুকুরের প্রতি ভালোবাসা শুরু আর কি। এমনি আমার সব প্রাণীর প্রতি ভালোবাসা আছে। আর ভার্সিটিতে আসার পর ওটা একটু বেড়ে গিয়েছে, কারণ অনেকদিন ধরে এক জায়গায় ছিলাম, তো সবগুলো কুকুর দেখা যায় আমাকে চিনে। আমি ক্যাম্পাসে হাঁটতে থাকলে আমার পেছনে পেছনে কয়েকটা কুকুর হাঁটা শুরু করে। আমি কার্জনে ক্লাস করতাম, কার্জনের গেটে কয়েকজন নামওয়ালা কুকুর আছে, লালি কালি, মানে ওর নাম ধরে ডাক দিলে রেসপন্স করে। মোকাররমে 2টা কুকুর আছে, মিকো আর ছোটু। ওরা হচ্ছে অনেক দূর থেকে আমি ঢুকতেছি এটা ওরা কোনোভাবে টের পায়, চলে আসে। তো যখন কেউ আপনাকে ওভাবে ভালোবাসবে আপনি তো না ভালোবেসে পারবেন না। আমার সাথে ওটা হয়েছে আর কি। আসসালামু আলাইকুম, আমি তাসনিম মাহজাবিন তানহা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যানিম্যাল ওয়েলফেয়ার টিমের অর্গানাইজার এখন আছি, দায়িত্বপ্রাপ্ত ক্যাম্পাস কোঅর্ডিনেটর। আমাদের টিমটা আসলে হচ্ছে ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের ভেতরে যতগুলো প্রাণী আছে, বিশেষ করে কুকুর এবং বিড়াল আর অন্যান্য প্রাণীও আমরা যখন খবর পাই তখন রেসপন্ড করি। আমরা মেইনলি ওদের দেখাশোনা করি, ফিডিং প্রোগ্রাম, ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন অ্যান্ড মোস্ট স্পেশালি হচ্ছে ট্রিটমেন্ট, রেসপন্ডিং টু আর্জেন্ট কলস করে থাকি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমার টিম মেম্বার এখন অ্যাক্টিভলি 7-8 জন টিম মেম্বার আছে, তার মধ্যে 90% মেয়ে। একজন ছেলে খুব ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছে, তাকে ধন্যবাদ। 2022 সালে কোভিডের পরপর হল খোলার পর আমাদের হলে, আমি রোকেয়া হলের স্টুডেন্ট, তো রোকেয়া হলে হচ্ছে কিছু বিড়াল নিয়ে প্রবলেম হয়। তো তখন আমি একা হ্যান্ডেল করা ট্রাই করি, যখন পারি না তখন হলের ভেতরে ছোটখাটো একটা টিম করে হ্যান্ডেল করা ট্রাই করি। সেটা 2021 সালের লাস্টের কথা। পরে হচ্ছে ওই হলের ভেতরের কারো থেকে হচ্ছে আমি অ্যানিমাল ওয়েলফেয়ার টিমটা সম্পর্কে জানতে পারি, এবং 2022 সাল থেকে আমি রেগুলার ওই টিমে আছি। আর 23 সাল থেকে হচ্ছে আমি ক্যাম্পাস কোঅর্ডিনেটরের দায়িত্বে আছি। তাই এসেছিল ফ্যামিলির কাছ থেকে, বিকজ কেউ লাইক করবে না আমি হচ্ছে মানে পড়াশোনা বাদ দিয়ে বা কোনো ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে বা রাতে বেরাতে শরীর খারাপ থাকলে রাস্তায় গিয়ে কুকুরের ট্রিটমেন্ট করছে। আমাদের দেশে কুকুর নিয়ে একটা স্টিগমা অবশ্যই আছে, তো মুরব্বীরা হচ্ছে ওটা অলওয়েজ মানা করেছে। বাট যখন আমার ফ্যামিলি যখন খেয়াল করেছে, ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড আই এম ডুইং সামথিং গুড, দে হ্যাভ বিকাম ভেরি সাপোর্টিভ, স্পেশালি মাই প্যারেন্টস। আর আমরা আরেকটা মানে আমাদের কাজে এখন সবচেয়ে বড় হ্যাসেল যেটা, সেটা হচ্ছে মানুষ। হ্যাঁ, ফর সাম রিজন মোস্ট পিপল ডু নট লাইক ডগস, ইভেন ক্যাটস। আর ওই যে কুকুরের গায়ে ঢিল দিলে কুকুর রিয়াক্ট করলে, কুকুর আমাকে কামড় দিয়েছে কথাটা বলতে মানুষ খুবই পছন্দ করে। এবছর 21শে ফেব্রুয়ারির আগে হচ্ছে এরকম হয়েছিল যে মানুষ কমপ্লেন করেছিল, ফজরের নামাজ পড়তে গেলে কুকুর আশেপাশে ঘোরাঘুরি করে, রাতের বেলা ক্যাম্পাসে হকার হাঁটলে কুকুর ঘেউ ঘেউ করে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। এগুলা বলে হচ্ছে ক্যাম্পাস থেকে কুকুর উঠিয়ে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তো আসলে তো কুকুর তো নিজে নিজে এসে কামড় দিবে না, এখানেও কুকুর আছে, কুকুর আপনাকে কখনো ডিস্টার্ব করবে না। আপনি যদি কুকুরকে বারবার ডিস্টার্ব করতে থাকেন, ওর বাচ্চা আপনি ফেলে দেওয়ার ট্রাই করেন, তখন সে রিয়াক্ট করবে। আমরা আমাদের ফার্স্ট অ্যাকশনটা বলি না, আমরা রিয়াকশনটা নিয়ে ব্লেম করার ট্রাই করি, আর ওরা ওদেরকে ডিফেন্ড করতে পারে না, ওদের তো ভাষা নেই, অবলা প্রাণী। তো আমার কাজে এখন মেইন হার্ডেল হচ্ছে আশেপাশের মানুষ। আমরা যখন ট্রিটমেন্ট করতে যাই ইভেন বা ফিডিং করতে যাই, তখন মানুষের কমেন্ট কানে আসে, হ্যাঁ মানুষের জন্য কিছু করতে পারো না, খাবারগুলো মানুষকে দিলেও তো পারো। আমরা তো কারো খাবার আটকিয়ে ওদেরকে খাবার দিচ্ছি না, বা কারো ট্রিটমেন্ট আটকিয়ে আমরা ট্রিটমেন্ট করছি না। তো এই কমেন্টগুলো করার দরকার নেই, এটা হচ্ছে মানে আননেসেসারি হার্ডেল যেটাকে বলে আর কি। সেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কুকুর তো বলতে পারে না যে ওর কি প্রবলেম হচ্ছে। মানুষের যখন অসুস্থ হয় সে বলতে পারে তার কি সমস্যা হচ্ছে বা কোথায় ব্যথা করছে, কি প্রবলেম হচ্ছে, কুকুর সেটা বলতে পারে না। আমাদের হচ্ছে ওদের চোখের ভাষা বুঝে নিতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ বুঝে নিতে হয়। অনেক সময় আউটসাইড উন্ড গুলা দেখা যায়, বাট যখন কোনো অসুস্থতা সিকনেস হয় ওটা আমাদেরকে বুঝে নিতে হয়। এই জন্য হচ্ছে কুকুরগুলোকে মনিটরে রাখতে হয়, ওদের বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসছে কিনা, রুটিনে কোনো চেঞ্জ আসছে কিনা, এগুলো দেখে রাখতে হয়। এই এই জিনিসটার কারণে যে কুকুর তো বলতে পারে না, হ্যাঁ ওদেরকে মানে অনেক সময় ডায়াগনোসিসে ভুল হয়। তো ওই ভুলগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে একটা কুকুরের ট্রিটমেন্ট করতে গিয়ে আরো ওয়ার্স হয়ে যায়, হেল্প করতে গিয়ে খারাপ হয়ে যায়। এরকম সমস্যার কারণে আসলে অ্যানিমাল ওয়েলফেয়ার টিমগুলোর মধ্যে ঝামেলা হয়, কারণ আমরা অন্য কাউকে ব্লেম করার ট্রাই করি। বাট এট দি এন্ড আমরা সবাই ওদের জন্য কাজ করি, আমরা ট্রাই করি যে ওদেরকে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার। ঢাকা শহরে হচ্ছে কয়েকটা খুব ভালো ভেটেরিনারি
হসপিটাল আছে। তো আমরা ট্রাই করি একদম বেস্টটা থেকে ট্রিটমেন্ট দেওয়ার, আমাদের কাছে ফান্ড থাকুক আর না থাকুক। আর ফান্ডিং ক্রাইসিসে আমরা সবসময় ভুগি, যার কারণে ওদের ফিডিং প্রোগ্রামগুলো বিশেষ করে হচ্ছে খুব ইরেগুলার হয়ে যায়, আমরা রেগুলার খাবার দিতে পারি না। ক্যাম্পাসে এখন তো ইয়েগুলো ওই যে হকার টকার উঠিয়ে দেওয়ার কারণে ফুড ক্রাইসিস হয়েছে, আমরা রেগুলার খাবার দেওয়া ট্রাই করছি, বাট ফান্ড ওরকম না থাকলে হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের পেজ থেকে পোস্ট দিয়ে ফান্ড কালেক্ট করা ট্রাই করি, আমাদের এক্স মেম্বারদের কাছ থেকে অথবা যারা হচ্ছে আমাদের পেজে লাইক করে রেখেছেন তাদের কাছ থেকে ছোটোখাটো ডোনেশন আসলে। এখন আমাদের রেগুলার ফিডিং প্রোগ্রাম চলছে, সারা রোজার মাস চলেছে, এবং ঈদের মধ্যে কোরবানি ঈদের আগের দিন পরের দিন ঈদের দিন ফিডিং করানো হয়েছে। রিসেন্টলি আমাদের একটা কুকুরের হচ্ছে কিমোথেরাপি দেওয়া হয়েছে 5 সপ্তাহ ধরে, তার ক্যান্সার হয়েছিল, অ্যান্ড হি ইজ ডুইং ওয়েল নাও। তো আমরা ট্রাই করি আমাদের বেস্টটা দেওয়ার, বাকিটুকু তো আল্লাহর হাতে। যখন অ্যানিমেল ওয়েলফেয়ারে আসি আমরা ভাবি যে হ্যাঁ সবাইকে হেল্প করব, অনেক ভালো কোনো ফিলিং হবে, বাট আসলে এটা ইটস আ ফিল্ড ওয়্যার ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি মেক লাইফ অর ডেথ সিচুয়েশনস, হ্যাঁ, ডিসিশনস। ট্রিটমেন্ট কন্টিনিউ করবো কিনা, কোনো কুকুর অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থায় আছে যে আমার সামনে মারা যাচ্ছে, এখন আমি তাকে ধরলে সে ব্যথা পাবে, হসপিটালে নিয়ে গেলে সার্ভাইভ করবে না, বাট সে এখন কষ্ট পাচ্ছে, এটা আপনার সহ্য হবে না। তো এই ডিসিশনগুলো নেওয়া লাগে। অনেক সময় হচ্ছে ওল্ড কুকুরদের যখন পিভিটি হয়, আমরা ট্রিটমেন্ট করবো কিনা, কিমো নিবো কিনা, অনেক সময় ফান্ড শর্টেজের কারণে আমরা দুইটা কেসের মধ্যে কম্পেয়ার করেছি, সার্ভাইভেবিলিটি যেটা ভালো সেটাকে আমরা ট্রিটমেন্ট করি, আর যার চান্সেস কম তাকে ট্রিটমেন্ট দিতে পারি না। তো এগুলো কনস্ট্যান্টলি হয় হতে, মানে ফার্স্টে যখন আমার ফার্স্ট কয়েকটা ডেথ ভয়ঙ্কর দাগ কেটে গেছে মনে, মাঝে মাঝে এখনো কান্না আসে, সেটা 2-3 বছর আগে ফার্স্ট হ্যান্ডেল করা কেস যেটা মারা গিয়েছিল, সে হচ্ছে পান্ডা, আমাদের হলের বিড়াল ছিল, এবং তাকে অনেক কষ্টে হচ্ছে হলে সার্ভাইভ করানো ট্রাই করছিলাম, সামবডি ডিডন্ট লাইক ইট, তো ওকে যেটা করা হয় ওকে পয়জন করা হয় এবং সে হলের গেটে মারা যায়। তারপর হচ্ছে আমি এর আগে একভাবে সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতাম, মানুষকে রিকোয়েস্ট করা, মানুষের সাথে যতটা জেন্টালি পসিবল হ্যান্ডেল করা, বাট দ্যাট ইনসিডেন্ট চেঞ্জড মি। আমার পেশেন্স একটু নড়ে গিয়েছিল, কারণ আমি যখন দেখেছিলাম যে বিষ খাওয়ে একটা বিড়ালকে মারা হচ্ছে, যে কিনা হলের ভেতরেও থাকে না, হলের গেটের আশেপাশে থাকে, ইটস আননেসেসারি ক্রুয়েলটি। তো তখন থেকে হচ্ছে আমার মানুষের প্রতি যে ভালো ধারণাটা ছিল ওটা একটু কমে গিয়েছে। দ্যাট ইনসিডেন্ট চেঞ্জড মি। তারপরে কার্জনের গেটে লালি মারা যায়, সেটা 6 মাস আগের কথা। লালি ওয়াজ ভেরি ক্লোজ টু অল অফ আওয়ার হার্টস। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ার টিমটা লালিকে ঘিরে গড়ে উঠেছে, সাবরিনা সাব্বির আপু, কার্জন বেসড অর্গানাইজেশন এটা। কারণ হচ্ছে লালি এবং তার বাচ্চা কালি, তাদেরকে টেক কেয়ার করার জন্য মেইনলি হচ্ছে টিমটা গড়ে ওঠা। আস্তে আস্তে এটা এক্সপ্যান্ড করেছে ওভার লাস্ট 4-5 ইয়ার্স। লালি মারা যাওয়াটা ওয়াজ ভেরি আনফর্চুনেট। তারপরে রিসেন্টলি আরেকটা কুকুর এরকম হয়েছে যে ম্যাগট কেস হয়েছে, আমরা ট্রিটমেন্ট করেছি, তাকে ফস্টারে রাখা হয়েছে, সুস্থ হয়ে যাওয়ার পর কুকুরটা হিট স্ট্রোকে মারা গিয়েছে। দ্যাট ওয়াজ সামথিং আই কুড নট বিলিভ। এটা বেশি দিন আগের কথা না, 1 মাস আগের কথা। আমাদের একটা ছোট্ট দেশ, এটার মধ্যে অনেক মানুষ, জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, এবং আমরা দেশটার উপর যথেষ্ট অত্যাচার করি। হ্যাঁ, আমাদের সোনালী মাটি, সেই মাটিকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন পর্যন্ত যে দেশটা টিকে আছে সেটার মেইন রিজন হচ্ছে এখানে মানে নেচার ফাইট করে। হ্যাঁ, নেচার, এই ন্যাচারাল ব্যালেন্সটা নেচার নিজে ঠিক রেখেছে, আমরা ঠিক রাখিনি, আমরা রাখতে পারিনি। এখানে কুকুর, বিড়াল, কাক, চড়ুই পাখি সবার অবদান আছে, মানুষের অবদান নেগেটিভলি বেশি বলা যায়। হ্যাঁ, যত হার্ডেলস তৈরি হয় মেনলি মানুষের কারণে। তো কারণ দেখা যায় কি, না খেয়ে কখনো ন্যাচারাল এনভায়রনমেন্টে কুকুর বিড়াল মারা যায় না, ওরা সার্ভাইভ করতে পারে। কোভিডের 2 বছর বিড়ালগুলো হলের ভেতর ছিল, মানুষ ছিল না, বিড়ালগুলো সার্ভাইভ করেছে। তো মারা যাওয়া শুরু করেছে যখন মানুষ এসে ইন্টারফেয়ার করা শুরু হয়েছে। আমরা যদি ওইটা একটু কমাই দিতে পারি, আননেসেসারিলি ওদেরকে বদার না করি, তাহলে কিন্তু ওদের জন্য হার্ডলস অনেকটা কমে যায় এবং আমাদের জন্য হার্ডলস অনেকটা কমে যায়। এখানে বলার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখা যায় অনেক সময় যে কুকুর বেড়ে গিয়েছে, বিড়াল বেড়ে গিয়েছে, এটা একটা শর্টকাট সলিউশন হিসাবে কুকুরগুলোকে মেরে ফেলা হয়, টার্গেটেড কিলিং যেটাকে বলে। এখন এটা হয়তো মানুষ না জেনে করে যে কোনো একটা স্পিসিকে যখন আমরা থ্রেটেন করি, পপুলেশন থ্রেটেন করি, তখন দে মেট মোর, দে রিপ্রোডিউস মোর। তো ওভার দ্য লাস্ট 1 ইয়ার কুকুরের সংখ্যা আরো ডাবল হয়ে যায়। এই কথাটা আমরা কাউকে বুঝাতে পারি না। বা একটা জায়গা থেকে কুকুর সরাই দিলাম, আমি নিয়ে অন্য কোথাও ফেলে দিলাম, নড়াইলে ফেলে দিলাম, যেটা হয় যে বাইরের কুকুরগুলো যারা আমাদেরকে চিনে না, টেরিটরির বাইরের কুকুরগুলো তখন এসে টেরিটরি দখল করে, এবং ওই কুকুরগুলোকে না আমরা ভ্যাকসিনেট করতে পারি, না আমরা স্টেরিলাইজ করতে পারি, কারণ দে ডোন্ট রেসপন্ড টু আস ওয়েল। আর ওরা একটা হস্টাইল এনভায়রনমেন্টে আছে, তো ওরা ওভাবে রিয়েক্ট করে।
তা আমরা সবসময় রিকোয়েস্ট করি যে লেট আস ওয়ার্ক। আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি রেগুলার, আমরা স্টেরিলাইজেশন রেগুলার করাচ্ছি। এটা 1-2 বছরে পসিবল না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। ওই টাইমটুকু আমাদেরকে না দিলে আসলে আমরা চলে যাব, নতুন কোনো মানুষ আসবে, ওরাও ট্রাই করবে। বাট নতুন নতুন কুকুর বিড়াল যদি ক্যাম্পাসে আসতে থাকে যারা আমাদেরকে চিনে না, তখন আমাদের জন্য ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করা ভয়ঙ্কর টাফ হয়ে যায়। আমরা হচ্ছে মেইনলি যেটা করি, কুকুর কুকুর মারামারি করলে বা কুকুররা কোনো ব্যথা পেলে ওখানে মাছি ডিম পাড়ে। মাছি ডিম পারলে এক ধরনের পোকা হয়, মাংস খেয়ে ফেলে, সেটাকে বলে ম্যাগট। আমাদের মোস্ট রেগুলার কাজ হচ্ছে ম্যাগট ট্রিটমেন্ট করার। একটা ছোট্ট আইভারমেকটিন 1 ড্রপ দিতে পারলে ওই ট্রিটমেন্টটা প্রিভেন্টেবল, ওই পুরোটা সিচুয়েশন প্রিভেন্টেবল। বাট ওটা যদি ট্রিটমেন্ট করা না হয়, দেখা যায় যে ম্যাগটগুলো একদম হাড়গোড় সহ কুকুরটাকে খেয়ে ফেলে। ইন দি এন্ড সে মারা যায়, খুবই সাফার করে, বিকজ ইটস আ ভেরি স্লো প্রসেস। 8 দিন, 10 দিন, 12 দিনে আস্তে আস্তে তাকে খাইতে খাইতে যখন কোনো একটা মেজর নার্ভে হিট করে তখন সে মারা যায়। ইটস আ ভেরি ভেরি পেইনফুল প্রসেস। আমাদের মেইন কাজ হচ্ছে ওই জিনিসটাকে প্রিভেন্ট করা, বিকজ বাকি সিচুয়েশনগুলো কুকুররা নিজে হ্যান্ডেল করতে পারে দেখা যায়। আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করেছি, আমরা হচ্ছে কিডনি ফেলিয়ারের ট্রিটমেন্ট করেছি, লিভার ফেলিয়ারের ট্রিটমেন্ট করেছি। আমাদের মেজর মোস্ট টকড অ্যাবাউট প্রোগ্রাম ছিল যখন বঙ্গমাতা হলে বিড়াল ফেলে দেওয়া হবে এরকম একটা নোটিশ দেওয়া হয়েছিল। অ্যান্ড উই আর ভেরি ফরচুনেট যে আমরা অনেক সাপোর্ট পেয়েছি ওই জিনিসটাকে প্রিভেন্ট করতে। তারপর হচ্ছে মোটামুটি হলগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বেশিরভাগ কুকুর বিড়ালকে হচ্ছে স্টেরিলাইজ করে দেওয়া হয়েছে, ভ্যাকসিনেশন আগেই করা হয়েছিল। এই বছর হচ্ছে ক্যাম্পাস থেকে কুকুর ফেলে দেওয়ার একটা প্রোগ্রাম হাতে নিয়েছিল মোস্ট প্রবাবলি সিটি কর্পোরেশন। উই ওয়ার এবল টু প্রিভেন্ট দ্যাট টু। অ্যান্ড সেটার পরে হচ্ছে আমরা ক্যাম্পাসের মোটামুটি অর্ধেকের বেশি কুকুর অলরেডি স্টেরিলাইজ করা হয়ে গিয়েছে। আমরা ভ্যাকসিনেশন সবাইকে করিয়েছি, ক্যাম্পাসের 80টা কুকুরকে, এবছর জানুয়ারি মাসে। এগুলো হচ্ছে আমাদের মেজর অপারেশনগুলো রিসেন্ট। আর রেগুলার আমাদের ফিডিং প্রোগ্রাম চলছে, যেহেতু এখন ক্যাম্পাসে একটু খাদ্য সংকট আছে, পানির সংকট আছে। যখন হচ্ছে হিট ওয়েভ চলছিল তখন আমরা পুরো ক্যাম্পাসে পানির ব্যবস্থা করেছিলাম, রেগুলার পানিগুলো রিফিল করে দেওয়া হতো এবং চেঞ্জ করে দেওয়া হতো যাতে পানিতে ময়লা না জমে বা মশা না হয়। তো এগুলো আমাদের অনগোয়িং প্রোগ্রাম, এগুলো চলছে, স্টেরিলাইজেশন প্রোগ্রামও চলবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।